আজ ১লা জানুয়ারি ২০২৫ সাল। দেখতে দেখতে আবার একটা প্রত্যাশাপূর্ণ বছর ২০২৪ চলে গেল। পেছনে ফলে গেল অজস্র অনাচার, অবিচার, অত্যাচার, ব্যভিচার, দাঙ্গা, যুদ্ধ, সামাজিক, শারীরিক ও মানসিক ব্যাধি। সাক্ষী থাকলো কোটি কোটি নিরপরাধ মানুষ, মৃত মানুষের মিছিল। দিকে দিকে অসৎ ও অন্যায়ের নির্লজ্জ বিজয়ের দুন্ধুবি ম্লান করে দিয়েছে সৎ আর ন্যায়ের করুণ কণ্ঠস্বর। নির্মম পরাজয়ের গ্লানি মুছতে সোজা থাকা মেরুদণ্ডকে ঝুঁকে পড়ে কুর্নিশ করতে হয়েছে প্রলোভনে ভরা ডালির সামনে। মাঝরাতে গির্জার ঘণ্টাধ্বনির সঙ্গে আমরা রঙিন পানীয় ভরা গ্লাসে ঠোকাঠুকি করব, মোদির কণ্ঠে হ্যাপি নিউ ইয়ার বলে উল্লাস করে উঠব, পাড়ায় পাড়ায় রাতভর ডিজে বাজিয়ে মানুষের ঘুম কেড়ে নিয়ে বুঝিয়ে দেব যে আমরা আসলে কত হ্যাপি। রাস্তায় রাস্তায় নতুন বছরের আগমনী গাইতে হ্যাপি মানুষের ঢল নামবে। শেষ রাতে অসভ্যস্ত পায়ে বাড়ি ফিরে নতুন বছরের নতুন কিছু পাওয়ার আশায় আবার সেই পুরনো বিছানাটাতে গভীর রাতের উষ্ণ আশ্রয় খুঁজব। এগুলো তো খুবই স্বাভাবিক, তাই না? রাত ভোর হবে সেই পুরনো সূর্যের উদয়, পুরনো সেই পাখির ডাকে। দেয়ালে টাঙানো পুরনো ক্যালেন্ডারটাকে খুলে ফেলে দিয়ে নতুন ক্যালেন্ডারের আশায় বেরিয়ে পড়ব পুরনো সব সম্পর্কের সন্ধানে। ২০২৪-এর শত উল্লেখযোগ্য ঘটনার মধ্যে যে বিষয়টা আমাদের সব থেকে বেশি নাড়া দিয়ে গেছে তা হলো মুখোশের আড়ালে থেকে সোজা সরল মানুষকে ঠকিয়ে হাত ফোনের সাহায্যে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা। এছাড়া আছে নারী পাচার, মাদক পাচার আর বহুরূপীর বেশি সভ্য সমাজে মিশে গিয়ে নানা আছিলায় ভণ্ডদের নিজেদের পকেট ভরে নেওয়ার ভুরি ভুরি ঘটনা। এমনই এক ঘটনাকে কেন্দ্র করে রচনা করেছি এবারের গল্প, ইংরেজি নববর্ষ স্পেশাল, পরিযায়ী পাখি। শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট ও বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন শোনা যাক আজকের নববর্ষ স্পেশাল গল্প, পরিযায়ী পাখি। পুরনো পাড়ায় নতুন ফ্ল্যাট বাড়িতে ওঠার পর থেকে এলাকার ইজ্জত নিঃসন্দেহে বেড়ে গেছে। আগে সেখানে পুরনো বাড়িগুলোর ময়লা শ্যাওলা ধরা দেওয়াল জুড়ে শোভা পেত সিনেমা আর রাজনৈতিক দলের ছেঁড়া কিছু বিবর্ণ পোস্টার। এই নতুন ফ্ল্যাট বাড়িটার প্রমোটারের ব্যক্তিগত উদ্যোগে ইদানিং সেই সব দেওয়ালে পড়েছে একমচ করে সাদা চুনকাম। সেই সুযোগে পাড়ার স্কুলের আঁকিয়েদেরকে সেখানে এনে, স্কুলের ছেলে মেয়েদের প্রচেষ্টায় দেয়াল জুড়ে এখন শোভা পাচ্ছে রঙিন তুলির টানে আঁকা নানা মনীষীদের পূর্ণাবয়ব প্রতিকৃতি ও তাদের সংক্ষিপ্ত পরিচয়। স্থানীয় পৌরপ্রধানের সহায়তায় রাস্তায় লেগেছে রাতকে দিন করা নতুন হ্যালোজেন আলো। ঘরে বসে না থেকে সবাই মিলেমিশে এখন রাস্তাতেই সান্ধ্য আড্ডা জমায়। রাস্তাকেই তারা বাড়ির বৈঠকখানা বানিয়ে নিয়েছে। এলাকার ইজ্জত আরো বাড়িয়ে তুলেছে এই নতুন বাড়িটার ফ্ল্যাট মালিকদের আসা যাওয়া করা ঝকমকে গাড়িগুলো আর তাদের ঠাটে বাটে মোড়া মালিক মালকিনরা। তাদের সাজগোজ, পোশাক আশাক, ঠাটবাট বেশ চোখে পড়ার মতো। তারা গাড়িতে বসে ডান হাতটা পেছনের সিটের ব্যাক রেস্টে রেখে ঘাড় কাত করে আশেপাশের মানুষজন দিকে আর চোখে তাকাতে তাকাতে যাতায়াত করে। মনে হয় তারা যেন এক অন্য অপরিচিত গ্রহ থেকে মর্তে এসেছে। এ কদিনে নতুন ফ্ল্যাট বাড়ির মানুষজনের মুখগুলো পাড়ার লোকেদের মোটামুটি চেনা হয়ে গেছে। তারা যে কে কোন ফ্ল্যাটে থাকে তাও পুজোর চাঁদা আদায় করতে গিয়ে জেনে এসেছে পাড়ার ছেলেরা। বাড়িটার মোটামুটি সব ফ্ল্যাটেই লোক বাস করে। বন্ধ শুধু তিনতলার দক্ষিণমুখ ফ্ল্যাট 3A-টা। দারোয়ান বলেছে এই ফ্ল্যাটের মালকিন নাকি একজন দিশি মেম সাহেব। তিনি নাকি বিদেশে থাকেন, অনেকদিন পর পর দেশে ফেরেন।
সেই যে ফ্ল্যাট রেজিস্ট্রি করে তিনি চলে গেছেন, তারপর থেকে তিনি আর এখানে আসেননি। তা প্রায় বছর দেড়েক হতে চলল, ফ্ল্যাটটা বন্ধ। স্বভাবতই পাড়ার লোকেদের এ বিষয়ে কৌতূহলের শেষ নেই। মানুষ যা সহজে দেখা যায় তার থেকে যা সহজে দেখা যায় না তা দেখতেই বেশি উদ্গ্রীব হয়ে থাকে কিনা। এখানেও তাই তার কোনো ব্যতিক্রম নেই। ইদানিং দুটো লোককে দেখা যাচ্ছে প্রায়শই বাইকে করে সেখানে আসতে। বাইকটাকে বাড়ির সামনে রেখে তারা দারোয়ানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে ফিরে যাচ্ছে। দেখে মনে হয় তারা যেন কাউকে খুঁজতে আসছে। কৌতূহল চাপতে না পেরে একদিন পাড়ার ছেলেরা দারোয়ানকে জিজ্ঞেস না করে পারল না যে এই লোক দুটো কে। সে বলল তারা যে কে তা সে নিজেও জানে না, তবে তারা ওই তিনতলার ফ্ল্যাটের মেম সাহেবকে খুঁজতে আসে। তারা যদিও বলে না যে কি দরকারে তারা সেখানে আসে। তার কাছে মেম সাহেবের ফোন নাম্বারটাও নেই যে সে তার সঙ্গে কথা বলবে। এতে পাড়ার ছেলেদের কৌতূহল আরো বেড়ে গেল, কারণ একা থাকা এক মেম সাহেবের সঙ্গে দেখা করতে দুই অচেনা মানুষের ঘন ঘন যাতায়াত করাটা পুরনো পাড়ার মানুষজনের কাছে যথেষ্টই সন্দেহজনক এবং রসালোও বটে। তবে বেশি দিন তাদের এ বিষয়ে অপেক্ষা করতে হলো না। সবুরের মেওয়া শিগগিরই ফলল। পাড়ার বেশ কিছু বয়স্ক মানুষদের নিয়ে রিটায়ার্ড স্কুলমাস্টার মধ্য ষাটের অধীর ভৌমিক একটা প্রাতঃভ্রমণ গ্রুপ বানিয়েছেন। তার আগ্রহ বেশি বলে তিনি ভোর 4টেতে উঠে বাড়ি থেকে বেরিয়ে সবাইকে ডাকাডাকি শুরু করেন। তারপর ভোর 5টা নাগাদ শুরু হয় দল বেঁধে এক রঙের জার্সি পরিহিত সকলকার একযোগে প্রাতঃভ্রমণ পর্ব। আজও তার কোনো ব্যতিক্রম ছিল না। ঘুম থেকে উঠে দোতলার খোলা বারান্দাটাতে দাঁড়াতেই তার চোখে পড়ল হেডল্যাম্পের তীব্র আলোতে আলো আঁধারি রাস্তা ভেদ করে পাড়ায় ঢুকছে একটা মালবাহী ম্যাটাডোর ভ্যান। ওপর থেকে আলোটা নিচে নামিয়ে ভ্যানটা ধীরে ধীরে এসে থামল নতুন ফ্ল্যাট বাড়িটার সামনে। ড্রাইভার কেবিন থেকে লাফিয়ে নামলো। টাকমাথা মোটাসোটা একটা লোক। লোকটা গেটের বাইরে দাঁড়িয়ে দারোয়ানকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পরে আধ ঘুমে উঠে এসে দারোয়ান লোকটার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর বাড়ির গেটটা খুলে দিল। তারপর শুরু হলো মালপত্র ঢোকানোর পালা। প্রকৃতির ডাকে সাড়া দিতে অনিচ্ছা সত্ত্বেও অধীরবাবুকে এবার বারান্দা ছাড়তে হলো। প্রাতঃভ্রমণকালে অধীরবাবু তার সঙ্গী সাথীদের আজকের সকালের ঘটনা প্রসঙ্গে বিশেষ কিছু একটা বললেন না, তবে বিষয়টা নিঃসন্দেহে তার মনে খচখচ করতে লাগলো। ভ্রমণ শেষে প্রতিদিনের মতো আজ আর অধীরবাবু সবার সঙ্গে পার্কের উল্টো দিকের রামভজনের দোকানে গরমাগরম সমসা, জিলাবি আর মালাই মারা ভাঁড়ের চা খেতে দাঁড়ালেন না। তারা আছে বলে পা চালিয়ে এগিয়ে পড়লেন। তার আকর্ষণ সেই নতুন ফ্ল্যাট বাড়ি, নাকি ফ্ল্যাট 3A, নাকি ফ্ল্যাটের অদেখা মালকিন। নিজের কাছে তিনি নিজে ধরা পড়ে গিয়ে নিজের অজান্তেই একটা বোকা হাসি হেসে চুপ করে রইলেন। এবারে কিছুটা আত্মোপলব্ধির মেজাজে তিনি ভাবতে লাগলেন, সত্যিই তো এ বিষয়ে তার এত আগ্রহ দেখানোরই বা কি আছে, যাদের সমস্যা তারা বুঝবে যাক। তা সত্ত্বেও কি যেন এক অপ্রতিরোধ্য আকর্ষণে তিনি পা চালিয়ে পৌঁছে গেলেন সেই নতুন ফ্ল্যাট বাড়িটার গেটে। একটা গাড়িকে বাড়ি থেকে বেরোতে দেখে একটু থমকে গিয়ে অন্যদিকে মুখ করে দাঁড়ালেন তিনি। ভাবলেন এবারে নিশ্চয়ই দারোয়ান আসবে গেটটা বন্ধ করতে। গাড়িটা বেরিয়ে যেতে তিনি গুটি গুটি পায়ে গেটের কাছটাতে এগিয়ে গেলেন। দারোয়ান গেট বন্ধ করতে বেরিয়ে আসতেই তিনি তার সঙ্গে ভাব জমাতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ আমরাগাছি করার পর তিনি যা জানতে পারলেন তা অনেকটা এরকম। আজ সকালে যে লোকটা ম্যাটাডোর ভ্যানে করে এনে মালপত্র ঢোকালো সে নাকি মালকিন মেম সাহেবের সম্পর্কে এক কাকা। আপাতত এই কাকা আর কাকিকে তার ফ্ল্যাটের দেখভালের দায়িত্ব দিয়ে মেম সাহেব তাদের এখানে কিছুদিন থাকার অনুমতি দিয়েছে। সেই মুহূর্তে হংকংয়ের এক বিদেশি কোম্পানির মস্ত বড় পোস্টে আছে। তাকে চাকরি সূত্রে বিশ্বের নানা দেশে প্রায়শই ভ্রমণ করতে হয়, তাই তার পক্ষে এখন দেশে ফেরা মোটেই সম্ভব নয়। এই কথা শুনে অধীরবাবু যুগপৎভাবে মনক্ষুণ্ণ এবং উৎসাহিত দুই হলেন। মনক্ষুণ্ণ হবার কারণ হয়তো ভেঙে না বললেও চলবে,
তবে উৎসাহিত হলেন এই ভেবে যে এই সুযোগে তার প্রাতঃভ্রমণের দলে 2 জন বরিষ্ঠ সদস্যা বাড়লেও বাড়তে পারে। এই সুযোগে তার বহু প্রতীক্ষিত পাড়াতুতো প্রভাত ফেরি নিউজ চ্যানেলটাও আপনা আপনি খুলে যাবে। আসলে কিছু মানুষ আছে যাদের অপরের হাঁড়ির খবর না নিলে ভাত হজম হয় না। তবে এই পরিবারটার বিষয়ে অধীরবাবু প্রথম থেকেই কেমন যেন একটা আষ্টে গন্ধ পেয়েছেন। তাই পুরোটাই ঠিক পরচর্চা তাগিদে নয়, নিছক কৌতূহলের নিরিখেই ঘটে চলেছে। এর সপ্তাহখানেক পরের ঘটনা। সকালে জলখাবার পর্ব শেষে কফির কাপটা হাতে নিয়ে বারান্দায় বেতের চেয়ারটাতে এসে বসাটা অধীরবাবুর বহুদিনের অভ্যেস। তিনি বসে বসে দেখেন কে কখন ধীর পায়ে অফিস যাচ্ছে, কার দেরি হয়ে যেতে প্রাণপণে ছুটছে, কোন উকিলবাবু কালো কোট পরে কাঁধে কালো ব্যাগ নিয়ে পান চিবিয়ে গদাই লস্করি চালে কোর্টে যাত্রা করছেন, কোন মায়েরা তাদের ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে নিয়ে পিঠে ভারী বইয়ের ব্যাগ, মস্ত বড় ব্যাগ ঝুলিয়ে স্কুল নিয়ে যাচ্ছে, কে কখন বাজার করে ফিরল ইত্যাদি। মাঝে মাঝে কারোর সঙ্গে তিনি উপযাচক হয়ে ডেকে কথাও বলেন। আজ হঠাৎ খোলা বারান্দার বাঁদিকে চোখ যেতে নজরে এলো নতুন ফ্ল্যাট বাড়ির গেটের সামনে ছোট একটা জটলা। 2 জন লোক তর্কাতর্কিতে ব্যস্ত, যে ব্যক্তির সঙ্গে সে আর কেউ নয়, তার নতুন পড়শি ফ্ল্যাট 3 এর মেম সাহেবের সেই টেকো কাকাবাবু। সেই তর্কাতর্কির ঝালরে সঙ্গত করতে ব্যস্ত বাড়ির দারোয়ান। সেই যেন 2 যুযুদমান পক্ষকে থাম্বা দিতে চাইছে। দেখতে দেখতে বেশ কিছু পথ চলতি মানুষ সেখানে থিয়েটার দেখতে ভিড় জমিয়েছে। অধীরবাবু আর অপেক্ষা করলেন না, পায়ে চটিটা গলিয়ে নিচে নেমে সেখানে গিয়ে হাজির হলেন। তাকে দেখি দারোয়ান ছুটে এসে বলতে লাগলো, এই দেখুন বাবু, এনারা ব্যাংক থেকে টাকা আদায় করতে এসেছেন, মেম সাহেবের সঙ্গে দেখা করতে চায়। আমরা যত বুঝিয়ে বলছি যে তিনি এখানে থাকেন না, বিদেশে থাকেন, ফিরলে কথা হবে, এরা কোনো কথাই শুনছে না। এর মধ্যে লুঙ্গি পরিহিত সেই কাকা লোকটা এগিয়ে এসেছে। সে বলল, দেখুন, ফ্ল্যাটে আমার স্ত্রী একা রয়েছে, ওরা জোর করে ফ্ল্যাটে ঢুকতে চায়, কিছুতেই শুনছে না যে আমরা এ বিষয়ে কিছু জানি না, আমাদের এখানে থাকতে দেওয়া হয়েছে মাত্র। এবারে সন্ডামার্কা সেই রিকভারি এজেন্টদের পালা। তারা মুখ খারাপ করে গালাগাল দিয়ে বলে উঠল, अबे बुड्ढा, तुझे उसका पता जरूर मालूम होगा, बता दे, बाकी हम लोग संभाल लेंगे। কাকা কিন্তু কিন্তু করে বলল, এই বিশ্বাস করো বাবা, আমি ওর বিদেশের ঠিকানা জানি না, এইটুকু জানি যে ও হংকংয়ে থাকে আর সারা বিশ্বে নানা দেশে দেশে কাজের কারণে ঘুরে বেড়ায়। দেশে ফিরলে আমি তোমাদের জানাবো। এদিকে রিকভারি এজেন্টও ছাড়বার পাত্র নয়। সে বলল, अबे बुड्ढा देख, 2 दिन का अंदर उसका पत्ता अगर नहीं मिले तो तेरा नया घर का नीचे हिजड़ा नाचेगा, फिर भी पत्ता नहीं मिले तो तेरा जीना हम लोग हराम करके छोड़ूंगा, तेरा घर से बाहर निकलना मुश्किल हो जाएगा, फिर तेरा हालत बर्बाद करके छोड़ूंगा, बता दे उसको तेरा बुरा हाल का बारे में। বাইকের একরাশ ধোঁয়া ছেড়ে চলে গেল রিকভারি এজেন্টরা। রেখে গেল একপাল লোকেদের মধ্যে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা চূড়ান্ত অপমানিত সেই কাকাবাবুকে। মানুষজনের জটলা হালকা হতে অধীরবাবু নিজেই এগিয়ে গেলেন কাকাবাবুর কাছে। কাঁধে হালকা একটা হাত রেখে বললেন, আসুন, আমার বাড়ি পাশেই, একটু চা খেয়ে যান, বসে কথা বলা যাবে কোন। প্রথমটা ইতস্ত করলেও কিছু একটা ভেবে কাকাবাবু সেই প্রস্তাবে রাজি হয়ে ধীর পায়ে অধীরবাবুর সঙ্গ নিল। বসার ঘরে চা খেতে খেতে প্রায় ঘন্টাখানেক বাক্যালাপ করে অধীরবাবু জানতে পারলেন যে এই কাকাবাবু আসলে মালকিনের নিজের কেউ নয়, ফ্ল্যাটের দখল রাখতে এক ভাড়া করা কাকা। মালকিনের আসল নাম যে কি তা কাকার নিজেরও জানা নেই। তার কাছে যদিও পরিচয় দেওয়া হয়েছে রোজি বলে, সে যে আসলে কোথায় থাকে তাও সে জানে না, জানার চেষ্টাও করেনি। আর সেটাই নাকি তাদের চুক্তির প্রধান শর্ত। তার মতো এমন অনেক রোজি আর ভাড়া করা কাকাবাবুরা নাকি বাজারে এইভাবে এই শর্তেই কাজ করে থাকে। তবে এর আগে যে ফ্ল্যাটটাতে তাদেরকে এই একই কারণে রাখা হয়েছিল, সেখানে রোজির খোঁজে হানা দিয়েছিল বয়স্ক এক সর্দারজি। সে নাকি সুদূর কানাডার ভ্যাঙ্কুভারে থাকে। সেখানে তার বাড়িতে ইল্লিগাল ইমিগ্র্যান্ট এই রোজি দিন রাতের আয়ার কাজে তার বৃদ্ধ মা বাবাকে দেখাশোনা করত।
বছরখানেক কাজ করার পর একদিন বাড়ির লকার খালি করে সে বেপাত্তা হয়ে যায়। ভ্যাঙ্কুভার পুলিশ আর ইন্ডিয়ান এম্বাসিকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। ভুল করে ফেলে আসা তার একটা ব্যাগ থেকে একখানা পুরনো চিঠি উদ্ধার করে এখানকার ঠিকানাটা সর্দারজি উদ্ধার করে। কিন্তু সেই সময় কাকার কাছে খবর ছিল যে রোজি হনুলুলুতে একটা হোটেলে কাজ করে, যার ফলে সেবারেও কাকা তাকে সাহায্য করতে অসমর্থ হয়। অধীরবাবু আর চুপ করে থাকতে পারলেন না। তিনি জানতে চাইলেন, এত সব জানার পরেও আপনারা কেন এই বুড়ো বয়সে এত অপমান সহ্য করে দিনের পর দিন এই ফাঁদে পা রেখে চলেছেন? বেরিয়ে আসুন মশাই এই চক্কর থেকে, মাথা উঁচু করে বাঁচতে ইচ্ছে করে না? কাকাবাবুর মাথাটা হঠাৎ সামনে ঝুঁকে গেল, মুখখানা তার অপমানে থমথম করছে। অনেক কিছু বলতে চাইলেও সে যেন বলতে পারছে না। বেশ কিছুক্ষণ নীরব থেকে কাকাবাবু বলে উঠল, দেখুন দাদা, আপনার সঙ্গে প্রথম আলাপে আমি আপনাকে সব কথা মন খুলে বলতে পারছি না। তবে এইটুকু বলতে পারি যে আমাদের কোমরে বাঁধা দড়িটার শেষ মাথাটা কিন্তু এখনো রোজির হাতে। তাই চুক্তি মোতাবেক আমাদেরকে অনেক বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে হয়। যা ইচ্ছে তা করতে পারি না, যা ইচ্ছে তা বলতে পারি না। তাছাড়া ও তো একা নয়, ওদের লোকজন সবখানেই ছড়ানো রয়েছে। যাই হোক, আপনাকে হয়তো একটু বেশি কথাই বলে ফেললাম। আপনি দয়া করে এইসব কথা পাঁচকান করবেন না। আপনার চায়ের আমন্ত্রণের জন্য ধন্যবাদ। উঠে দাঁড়ালো কাকাবাবু। আজ আসি, পরে দেখা হবে বলে দুহাত তুলে প্রণাম জানিয়ে বেরিয়ে গেল সে। অধীরবাবু বেশ কিছুক্ষণ গম্ভীর মুখে বসে রইলেন। বিষয়টা তার কাছে এতটাই দুর্বোধ্য হবে শুরুতে তা তিনি বুঝতে পারেননি। পরের দিন প্রাতঃভ্রমণ যাত্রাকালে অধীরবাবুর কানে এলো নতুন ফ্ল্যাটের নবাগত সেই বরিষ্ঠ এক দম্পতিকে ঘিরে গতকালের সকালের ঘটনা নিয়ে পড়শিদের কানাঘুষো। কেউ কেউ ছ্যা ছ্যা ছি ছি করতেও ছাড়ল না। তারা বলতে লাগলো, দেখেছ, লজ্জাও নেই, এই বয়সে এদের কত নষ্টামি। আরে বাবা, টাকা ধার নিয়েছিস তো ফেরত দিয়ে দে। এ সবই হলো ধার করা বড়লোকই আর কি, আবার ঘটা করে ফ্ল্যাট কিনেছে। আমরা বাবা আমাদের বাপ ঠাকুরদার রেখে যাওয়া পুরনো বাড়িতে দিব্যি আছি, আশাও নেই নিরাশাও নেই। অধীরবাবু কোনো কথার উত্তর না দিয়ে পা চালিয়ে হাঁটতে লাগলেন। বোঝা গেল বিষয়টা চোখ এড়ায়নি পাশের বাড়ির বদ্রীনাথ সামন্তর। তিনি বাড়ির রকে বসে তেল মাখতে মাখতে নাকি খেয়াল করেছেন যে অধীরবাবু নতুন অতিথিকে সঙ্গে নিয়ে তার বাড়িতে ঢুকেছেন। অধীরবাবু এই কথাটা শুনেও না শোনার ভান করে পা চালিয়ে সবাইকে ছেড়ে এগিয়ে গেলেন। তবে তিনি বুঝতে পারলেন না যে এই মুহূর্তে আসলে বিষয়টা সবাইকার নজরে রয়েছে না নেই, এবং এক মুখরোচক আলোচনার খোরাকে যে পরিণত হয়েছে তা বুঝতে তার অসুবিধে হলো না। যা করার তা রেখে ঢেকে করাই ভালো। তাছাড়া এই কাকাবাবু ব্যক্তিটি যে ধোয়া তুলসী পাতা নয় তার আভাস তো গতকাল তার কথাতেই স্পষ্ট পাওয়া গেছে। তাই অধীরবাবু শুদ্ধ প্রভাতী অক্সিজেন পান করতে এগিয়ে গেলেন সামনের দিকে। এদিকে এই ঘটনার প্রায় মাসখানেক কেটে গেছে। এর মধ্যে রাস্তায় বা বারান্দা থেকে মাঝে কাকাবাবুর সঙ্গে চোখাচোখি হবে বলে অধীরবাবু আশা করেছিলেন বটে, তবে ইদান্তি তাকে আর বিশেষ দেখা যায়নি। সাবধানতা অবলম্বন করতে তিনিও আর দারোয়ানের সঙ্গে কথা বলেননি। রাতের খাবার তিনি সাধারণত সন্ধে 8টার মধ্যে খেয়ে নেন। তারপর তিনি টিভি দেখেন, বই পড়েন, ডায়েরি লেখেন ইত্যাদি। শুতে যান প্রায় রাত 12টা। আজ রাত 11টা নাগাদ হঠাৎ লোডশেডিং হয়ে গেল। ইদান্তি প্রায় রাতের দিকে লোডশেডিং হচ্ছে, তবে বেশিক্ষণ থাকছে না। সব ঘরে ঘরে এখন এসি, তো মিটার আপগ্রেড করায়নি হয়তো, তাই বলে ট্রান্সফরমারের লোড বেশি নিতে পারছে না। এই ভেবে অধীরবাবু বারান্দায় তার প্রিয় বেতের চেয়ারটা টেনে নিয়ে বসে একটা তালপাতার পাখা নিয়ে হাওয়া খেতে লাগলেন। বসে থাকতে থাকতে একটু ঢুলেও পড়েছিলেন তিনি। অধীরবাবুর ঘুমের চটকাটা ভাঙল একটা গাড়ির ভারী ইঞ্জিনের শব্দে। একটা কালো রঙের এসইউভি ধীরে ধীরে নতুন ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। হেডল্যাম্প নিভিয়ে গাড়ি থেকে নেমে ড্রাইভার লক টেনে পেছনের দরজাটা খুলতেই গাড়ি থেকে নেমে এলো টাইট পোশাক পরা নারী পুরুষ মিলিয়ে প্রায় জোনা 5 লম্বা মানুষ। গেটে ঠকঠক করতে কিছুক্ষণ বাদে গেট খুলে গেল।
লোকগুলো ঢুকে যেতে ড্রাইভার গাড়িটা ঘুরিয়ে রাখল। অধীরবাবু 6 নম্বর বলল, এরা নিশ্চয়ই ফ্ল্যাট 3 এর অতিথি। টান টান উত্তেজনা নিয়ে তিনি নিঃশ্বাস প্রায় বন্ধ করে চেয়ার আঁকড়ে বসে পড়লেন। পাড়া শুনশান, জনপ্রাণী নেই, গোটা কতক লেডি কুকুর রাস্তার ঠিক মাঝখানটাতে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে আর থেকে থেকে মৃদু ল্যাজ নাড়ছে। অন্ধকারে আর কিছু ঠাওয়ারই হচ্ছে না। প্রায় আধ ঘন্টা অতিক্রান্ত মনে হয়। ড্রাইভার গাড়ির পেছনে দাঁড়িয়ে ধূমপান করছিল। হঠাৎ কিছু একটা আঁচ করতে পেরে সে জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়ে এক লাফে গাড়িতে উঠে বসলো। মনে হয় গাড়ির সওয়ারিরা ফিরে আসছে। টান টান হয়ে বসলেন অধীরবাবু। বুকের ভেতরটা তার ধকধক করছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। ভেতরে কি হয় একটা ভাব নিয়ে উত্তেজিত হয়ে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন তিনি। ভাবলেন, তাকে বারান্দায় দেখে কেউ যদি তাকে জিজ্ঞেস করে যে এত রাতে এখানে তিনি কি করছেন, তাই তিনি চেয়ারের পেছনে হেলান দিয়ে বসে গাড়িটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। অবশেষে একটা মৃদু গুঞ্জন সঙ্গে করে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো একে একে সেই রাতের অতিথিরা। অধীরবাবুর মনে হলো তিনি ভুল দেখছেন না। সঙ্গে নারীর সংখ্যা আর একজন বেশি। মুখটা আবার তার সালোয়ারের ওড়নায় ঢাকা। আরো দুজন নারী তাকে দুদিকে দুটো হাত ধরে গাড়িতে ওঠালো। ধীর গতিতে গাড়িটা পাড়া ছেড়ে বেরিয়ে গেল। দেখতে দেখতে আলো এসে গেল। রাস্তার ঝকঝকে এলইডি আলোয় দেখা গেল দারোয়ান রাস্তায় এসে দাঁড়িয়েছে। লোভ সামলাতে পারলেন না অধীরবাবু। তিনি মাঝরাতে প্রায় ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেলেন রহস্য অনুধাবনে। পরের দিন সকালে প্রভাত ফেরির সদস্যদের কাছে অধীরবাবু নিউজ চ্যানেল সদর্পে নিউজ স্কুপ করল। গতদিনে ব্যাংকের রিকভারি এজেন্টদের কাছে অপমানিত হওয়ার পরের দিন সন্ধ্যায় কাকা নাকি ফ্ল্যাট ত্যাগ করে নিরুদ্দেশ যাত্রা করেছেন। তারা বর্তমানে ফেরার। তারাই নাকি এক কুখ্যাত নারী পাচার চক্রের আসল পাণ্ডা। তাদের কাছে রোজির মতন এমন অনেক এজেন্ট দেশে ও বিদেশে কাজ করে থাকে। কেউ আয়ার ভূমিকায়, কেউ বা দেহ ব্যবসায়, কেউ ড্যান্স বারে নাইট কুইন হয়ে, কেউ বা হোটেলের অতিথিদের মনপসন্দ রুম সার্ভিসের কাজে, কেউ সস্তার নীল ফিল্মে নায়িকার ভূমিকায়, বা কেউ মাসাজ করে, আবার কেউ বা বহুজাতিক সংস্থার সুটেড বুটেড উচ্চ পদে। তাদের কাছেও আবার অনেক এজেন্ট গ্রামে গঞ্জে শহরে মফস্বলে কাজ করে। এদের কাজ হলো রসালো ফলের খবর জোগাড় করা, কাজের বা বিয়ের প্রলোভন দেখিয়ে 3 থেকে 30 নানা বয়সের মেয়ে জোগাড় করে পশ্চিমে বা গালফের দেশগুলোতে চড়া দামে বেচতে সাহায্য করা। এই ব্যবসায় যদিও নাবালিকাদের দিকেই তাদের নজর বেশি, কিন্তু শ্বাসে জলে হলে সব ডাবই ভালো দামে বিকিয়ে যায়। ফ্ল্যাট 3 এর মালকিন আসলে ছিল এই কাকাবাবুরই এক মস্ত বড় মাপের সাকরেদ। তাদের গা ঢেকা দেওয়ার খবর পেয়ে সে গত রাতেই ফ্ল্যাটে এসেছিল কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সরাতে। কিন্তু কপাল মন্দ, দারোয়ান গোপনে পুলিশে খবর দিয়ে দেয়। কারণ পুলিশ তাকে আগে থেকেই বলে রেখেছিল। তাই তার আর শেষ রক্ষা হলো না। পুলিশ যখন এই ফ্ল্যাটে তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছে, তখন মনে হয় ফ্ল্যাটটা আপাতত খালিই পড়ে থাকবে। পরিযায়ী পাখি যেভাবে খাঁচায় ধরা পড়েছে, তাতে সে সহজে আর ছাড়া হবে বলে মনে হয় না। এই শেষের কথাটা ভেবে অধীরবাবু নিজের অজান্তেই নিজে উদাসী হয়ে উঠলেন। খেয়াল করলেন বাকিরা সব এই খবরের শেষটা শোনার আগেই দ্রুত পায়ে অনেকটা এগিয়ে গেছে। ভোরের শুদ্ধ অক্সিজেন পানে মন দিয়েছে। তাই উপায়ন্তর না দেখে অধীরবাবু দ্রুত গতিতে পা চালান। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। ইংরেজি নববর্ষের নাতিশীতোষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ তবে বিদায় নিলাম। নতুন বছর আপনাদের সকলকার ভালো কাটুক। আর শুনতে থাকুন এই নিছক গল্প চ্যানেলের গল্পগুলো মন দিয়ে। কোনো এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিছক গল্প চ্যানেলটিতে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন।
এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।